আজব সাগরের রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় তীব্র নিন্দা। জলদস্যুতার চেয়েও বড় সন্ত্রাসী কিয়েভ, মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সের বাস্তিল দিবসের সামরিক কুচকাওয়াজে ইউক্রেন সহ ইউরোপের যৌথ শক্তি প্রদর্শন, কিয়েভের পাশে শক্ত অবস্থানের নিদর্শন মিত্রদের। সরকার পরিবর্তন হলেও ইইউ সদস্যপদে ইউক্রেনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানালেন সংস্থার কর্মকর্তারা। জিব্রাল্টার চুক্তিতে সই করল ব্রিটেন ও ইইউ, সীমান্ত পারাপার হবে আরও সহজ। ব্রাসেলসে নির্মাণস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেশ কয়েকজন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। কৃষ্ণ সাগরের পর এবার আজব সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনিয়ান বাহিনী। কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার 11টি শস্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কার্চ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর এই ধাক্কায় কিয়েভ সরকারকে জলদস্যুদের চেয়েও বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলা চালানোর অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। একই সাথে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বক্তব্যের কড়া জবাব দিয়ে মস্কো জানিয়েছে, রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেনের জন্য কোনো নিরাপত্তা নিশ্চয়তা তৈরি করা অসম্ভব। ইউক্রেন যুদ্ধের ইতিহাসে রাশিয়ার খাদ্যশস্য বাণিজ্যের ওপর এবার সবচেয়ে বড় আঘাতটি এসেছে। সোমবার রাতে আজব সাগরে রাশিয়ার জলসীমায় ঢুকে রাতভর বিধ্বংসী ড্রোন অভিযান চালায় কিয়েভ বাহিনী। ইউক্রেনিয়ান ড্রোন ফোর্সের কমান্ডার দাবি করেছেন, তাদের ড্রোন রাশিয়ার অন্তত 11টি বাণিজ্যিক জাহাজে সফলভাবে আঘাত এনেছে। রয়টার্সের সূত্র মতে, এই হামলার পর রাশিয়ার শস্য রপ্তানির প্রায় 25% যে রুট দিয়ে যায়, সেই আজব সাগর ও কার্চ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। বাণিজ্যিক জাহাজগুলো ভেতরে আটকা পড়ায় রাশিয়ার বৈশ্বিক শস্য সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। অর্থনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর কিয়েভ প্রশাসনের ওপর ক্ষোভে ফেটে পড়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, বেসামরিক জাহাজে ইউক্রেনিয়ানদের এই হামলা সাধারণ জলদস্যুতার চেয়েও বড় অপরাধ এবং এটি পরিষ্কার সন্ত্রাসবাদ। একই সাথে তিনি অভিযোগ করেন, রাশিয়ার ক্ষতি করতে কিয়েভ এখন আন্তর্জাতিক চরমপন্থীদের সাথে হাত মেলাচ্ছে। ইউক্রেনিয়ান প্রশাসন যা করছে তা জলদস্যুতাকেও ছাড়িয়ে গেছে। জলদস্যুরা অন্তত লুটপাট করে মালামাল নিজেদের জন্য রাখে, কিন্তু এখানে তাদের বা অন্য কারো কোনো লাভ হচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য হলো ক্ষতি করা এবং মানুষকে ভয় দেখানো। এটা স্রেফ সন্ত্রাসবাদ, এর বাইরে কিছুই না। এমনকি আফ্রিকার বৈধ সরকারগুলোকে উৎখাত করতে চাওয়া উগ্রপন্থী এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথেও তারা জোট বাঁধছে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, বিশেষ করে পোল্যান্ডের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এই অভিযোগকে প্রমাণহীন দাবি করার পাশাপাশি রাশিয়ার জাতীয় মেসেজিং অ্যাপ ম্যাক্সের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞাকে গণতন্ত্র বিরোধী ও স্বৈরাচার বলে আখ্যা দেন তিনি। ইউরোপিয়ান দেশগুলোতে সাইবার হামলার পেছনে রাশিয়া জড়িত থাকার অভিযোগ আমরা গ্রহণ করি না। বছরের পর বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হচ্ছে যা ভিত্তিহীন এবং কোনো প্রমাণ নেই। আর একটি মেসেজিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা দেয়া হাস্যকর। এটি ইউরোপিয়ানদের দমনমূলক ও অগণতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ। এদিকে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ মন্তব্য করেছিলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা কাঠামো তৈরির আলোচনা থেকে রাশিয়াকে সম্পূর্ণ বাইরে রাখতে হবে। ক্রেমলিন এই ধারণাকে সম্পূর্ণ অচল এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্ধগলি বলে মন্তব্য করেছে। জার্মান চ্যান্সেলর মার্জের এই বক্তব্য প্রমাণ করে যে ইইউর অবস্থান কতটা অচল ও অন্ধকার অবস্থায় রয়েছে।
রাশিয়াকে অন্তর্ভুক্ত না করে ইউক্রেনের কোনো নিরাপত্তা নিশ্চয়তা তৈরি অসম্ভব। তারা যদি সত্যি এই অবস্থানে অনড় থাকে তবে তা ইউক্রেনের সংকট সমাধান প্রক্রিয়া থেকে ইউরোপিয়ান দেশগুলো ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবে। মস্কো স্পষ্ট করে দিয়েছে, হাজার হাজার পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অভ্যন্তরীণ প্রযুক্তি ও অর্থনীতি স্বাবলম্বী হয়ে উঠছে। একই সাথে বৈশ্বিক খাদ্য সরবরাহ ও আফ্রিকান দেশগুলোতে মানবিক সহায়তা পাঠাতে রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করে যাবে। তবে ইউরোপিয়ানরা যদি রাশিয়াকে বাদ দিয়ে কোনো একতরফা চুক্তি চাপিয়ে দিতে চায় তবে তা বিশ্ব রাজনীতিকে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দেবে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক। ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল ডের কুচকাওয়াজে এবার নজিরবিহীন সামরিক সংহতি প্রদর্শন করল ইউরোপ। প্যারিসের সওজ এলিজের রাজপথে ঐতিহ্যবাহী এই যৌথ প্যারেডে অংশ নিয়েছে ইউক্রেনিয়ান সেনাবাহিনী। বিদায়ী ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর শেষ বাস্তিল প্যারেডে যোগ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ 30টি দেশের বিশ্ব নেতারা। এর আগে সোমবার প্যারিসে পশ্চিমা মিত্রদের বিশেষ শীর্ষ বৈঠকে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা রুখতে কিভ ও তার সহযোগীরা যৌথভাবে ফ্রেয়া নামের একটি নতুন আকাশ প্রতিরক্ষা কর্মসূচি ঘোষণা করেছে। প্যারিসের ঐতিহাসিক শনজেলিজে অ্যাভিনিউতে মঙ্গলবার বসেছিল এক নজিরবিহীন সামরিক মিলন মেলা। 2027 সালে মেয়াদ শেষ হতে যাওয়া ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর শেষ এই বাস্তিল প্যারেডটি রূপ নেয় রাশিয়াকে এক বড় রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চে। প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স সহ প্রায় 30টি দেশের রাষ্ট্রপ্রধান। রেকর্ড সংখ্যক 7,600 সেনার এই কুচকাওয়াজে সবচেয়ে বড় আকর্ষণ ছিল কিয়েভের সমর্থনে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিগের প্রায় 500 বিদেশি সেনা সদস্যের মার্চ পাস্ট। সামরিক পোশাকে নিজ নিজ দেশের পতাকা নিয়ে রাজপথে হাঁটেন তারা, যার মধ্যে সবার সামনে থাকা ইউক্রেনিয়ান সেনা দলকে দেখে করতালি দিয়ে স্বাগত জানায় উপস্থিত লাখো জনতা। শুধু রাজপথেই নয়, প্যারিসের আকাশে ফ্রান্স সহ 11টি ইউরোপিয়ান দেশের যুদ্ধ বিমান এদিন যৌথ ফ্লাইপাস্টে অংশ নেয়। ফ্রান্সের মাটিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইউক্রেনিয়ান কো পাইলটরা ফ্রেঞ্চ পাইলটদের সাথে মিরাজ 2000B যুদ্ধ বিমান উড়িয়ে ইউরোপের যৌথ আকাশ প্রতিরক্ষা শক্তির জানান দেন। এলিসি প্যালেস এই যৌথ আয়োজনকে ইউরোপের কৌশলগত জাগরণের প্রতীক হিসেবে দেখছে। প্যারেড শেষে শনজেলিজের রাজপথে ফ্রেঞ্চ নাগরিকদের মাঝে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। 2027 সালে দায়িত্ব ছাড়তে যাওয়া প্রেসিডেন্ট ম্যাক্রোকে সামনে পেয়ে ধন্যবাদ ম্যাক্রো স্লোগানে মুখরিত করে তোলে উপস্থিত জনতা। ফ্রেঞ্চদের এই ভালোবাসার জবাব দিতে ভিড়ের মাঝে গিয়ে সেলফি ও হাত মেলান ম্যাক্রো ও ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রো। মঙ্গলবার এই কুচকাওয়াজ শেষে বিদায়ের প্রাক্কালে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ম্যাক্রোর উষ্ণ কোলাকুলি বলে দেয় কিয়েভের পেছনে কতটা শক্ত অবস্থানে দাঁড়িয়েছে পশ্চিমা মিত্ররা। আর মঙ্গলবার এই অভূতপূর্ব সামরিক প্রদর্শনীর নেপথ্যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল আগের দিন সোমবার সন্ধ্যায়। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে এলিসি প্যালেসে পশ্চিমা মিত্রদের বিশেষ শীর্ষ বৈঠক ও নৈশভোজে অংশ নেন জেলেনস্কি ও 25টি দেশের শীর্ষ নেতারা। রাশিয়ার লাগাতার বিমান হামলা ও তীব্র গোলাবারুদ সংকটের মুখে কিয়েভকে রক্ষায় সেদিন এক যুগান্তকারী প্রতিরক্ষা উদ্যোগের ঘোষণা দেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের ঘাটতি মেটাতে শুরু হচ্ছে নতুন অ্যান্টি ব্যালিস্টিক প্রোগ্রাম, যার নাম দেয়া হয়েছে ফ্রেয়া। আমেরিকান প্যাট্রিয়ট সিস্টেমের বিকল্প এবং অত্যন্ত সাশ্রয়ী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগামী 1 বছরের মধ্যে যৌথভাবে উৎপাদনে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। এই মুহূর্তে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মতো পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা ইউক্রেনে নেই। এই কারণেই আমরা ফ্রেয়া নামের একটি নতুন অ্যান্টি ব্যালিস্টিক কর্মসূচি শুরু করেছি। এর মাধ্যমে রাজনৈতিক ও শিল্প পর্যায়কে সমন্বয় করে ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। আমরা সবাই আগামী 12 মাসের মধ্যে এই সাশ্রয়ী সিস্টেমটি তৈরি করতে পারি, যা গোটা ইউরোপকে সুরক্ষা দেবে। তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী আতশবাজি বাতিল করা হলেও সোমবার সন্ধ্যায় আইফেল টাওয়ারের ড্রোন শো এবং মূল প্যারেডের গাম্ভীর্য ছিল অক্ষুণ্ণ। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের সরকার পরিবর্তন হলেও দেশটির ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ইউরোপিয়ান
একীকরণ বিষয়ক উপপ্রধানমন্ত্রী তারাস কাচকা। মঙ্গলবার ব্রাসেলসে ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে তিনি বলেন, ইইউতে যোগদান এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ইউক্রেন সরকারের নিঃশর্ত অগ্রাধিকার। তাই আলোচনা ও সংস্কার দুটি নির্ধারিত গতিতে এগিয়ে যাবে। এর আগে গত রবিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দেন, মাত্র 1 বছর দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী ইউলিয়া সাভিরিদেঙ্কোর স্থলে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরিকল্পনা রয়েছে তার সরকারের। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার জিব্রাল্টারের মর্যাদা সংক্রান্ত একটি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করেছে। গত বছর হওয়া সমঝোতার ধারাবাহিকতায় এই চুক্তির মাধ্যমে সীমান্ত পারাপার সহজ করা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তিতে সই করেন ইউরোপিয়ান বাণিজ্য কমিশনার মারোস শেপচোভিচ, ব্রিটেনের ইউরোপ বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো এবং জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্দো। নতুন ব্যবস্থায় জিব্রাল্টারের বাসিন্দারা পাসপোর্ট সিল ছাড়াই শুধু আবাসিক পরিচয়পত্র ব্যবহার করে স্পেনে প্রবেশ করতে পারবেন। একইভাবে স্প্যানিশ নাগরিকরাও সরকারি পরিচয়পত্র দেখিয়ে জিব্রাল্টার যেতে পারবেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি নির্মাণস্থলে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিখোঁজ 6 শ্রমিকের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরের কেন্দ্রস্থল প্লাস দ্য ব্রুকেয়ার এলাকায় চলমান একটি বৃহৎ সংস্কার প্রকল্পে মঙ্গলবার ভোরে আগুনের সূত্রপাত ঘটে। ব্রাসেলসের শ্রম বিষয়ক প্রসিকিউটর জানান, নির্মাণস্থলের 2টি লিফটের একটিতে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো নিখোঁজ 6 শ্রমিকেরই মরদেহ কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সময় নির্মাণস্থলে 200 জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনায় অন্তত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্পেনের পাম্পলোনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসবের 8ম ও শেষ দিনের ষাঁড় দৌড়ে মঙ্গলবার অন্তত 12 জন দৌড়বিদ আহত হয়েছেন। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে 9 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজন ষাঁড়ের শিংয়ের আঘাত সহ বিভিন্ন ধরনের চোট পেয়েছেন। জান্দিয়া খামারের ষাঁড়গুলো মাত্র 2 মিনিট 25 সেকেন্ডে এই দৌড় শেষ করে। স্পেনের সবচেয়ে পরিচিত উৎসবগুলোর একটি সান ফার্মিন। প্রতি বছর শহরের ঐতিহাসিক কেন্দ্র দিয়ে আয়োজিত এই ষাঁড় দৌড় দেখতে ও অংশ নিতে হাজারো মানুষ পাম্পলোনায় জড়ো হন। গত 7 জুলাই শুরু হয় এবারে সান ফার্মিন উৎসবের শেষ দিন পর্যন্ত মোট অন্তত 63 জন আহত হয়েছেন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।